নাসিরউদ্দিন কমিশনের পথ চলা শুরু, সাহস ও অভিজ্ঞতা দিয়ে মোকাবেলা করতে চান চ্যালেঞ্জ। সুষ্ঠু ভোট আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা সিইসির। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন। 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইসি, আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ইসিতে শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে অন্তর্বর্তী সরকার। 5 বিসিএস এ নিয়োগ পাবেন 18,000-এর বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যাত্রা শুরু হলো নাসিরউদ্দিন কমিশনের। শপথ নিয়েই দায়িত্বে যোগ দিয়েছেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে চাইলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসিরউদ্দিন সহ 5 কমিশনার। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে 4 কমিশনার। সিইসি বলেন, ক্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গ। নতুন সিইসির জবাব, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে দিনক্ষণ ঘোষণা। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থান কি হবে, সেই প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। সিইসির বার্তা, চলমান বিতর্কের অবসান হলেই সিদ্ধান্ত। আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যেও তার 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে। তো আমি নাসিরউদ্দিন। এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নবনিযুক্ত 5 কমিশনার। এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। নাসিরউদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন এই কমিশনের উপর এখন পর্যন্ত আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন ইসি। বিকেলে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন আমির খসরু। বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছেন দেশি বিদেশি স্টেক হোল্ডাররা। এদিনের বৈঠকে চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলেও জানান বিএনপির এই নেতা। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে। আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারবো। সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই আওয়ামী লীগের আইনে ইসি গঠন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ তুলে নতুন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের আদর্শের বাইরে কিছু করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন এই কমিটির নেতারা। 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে তারা শপথ ভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেছেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথা উঠে এসেছে। এছাড়াও বৈঠকে উঠে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তা। এ সময় অংশীজনরা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেওয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীন সত্তা সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। দুই কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার। রুট পারমিট সহ 12 দফা দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও মোহাম্মদপুর, যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটো চালকরা। কালকের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে গণ অবস্থানের কারণে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর যৌক্তিক সমাধান চেয়েছেন নগরবাসী। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা পুরোটাই ব্যাটারি চালিত রিক্সা চালক ও শ্রমিকদের দখলে, বন্ধ যান চলাচল। রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটো চালক ও শ্রমিকরা। লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। ছাত্র জনতার অভ্যুত্থানে 24 জন রিক্সা চালক নিহত হয়েছেন জানিয়ে বক্তারা বলেন, দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ।
চালকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। এই মানুষের মর্যাদা আমাদের রিকশা চালক ভাইদেরকে দিতে হবে। এদিন সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক অবরোধ করেন অটো চালকরা। মোড়ে মোড়ে গাছ ফেলে রাস্তা আটকে দেন তারা। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ যাত্রীদের। এই গন্ডগোল চলতে আছে, এই জন্য যাইতেছে হাইটে। সব বন্ধ, কেমনে যাব? ক্যাম্পাসে যেতে আমার সমস্যা হচ্ছে, আবার মাঝে পরীক্ষা চলছে। রাস্তা গাড়ি চলতেই আসছে না, খুবই ভয়াবহ অবস্থা। মানুষের এই ভোগান্তি কবে দূর হবে? অতি তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি। এদিকে বিভিন্ন স্থানে পায়ে চালিত রিকশা দেখলেই বাধা দিচ্ছেন অটো চালকরা। এতে রিকশা না পেয়ে ভোগান্তির মাত্রা বাড়ে কাজের প্রয়োজনে বের হওয়া মানুষের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্যাটারি চালিত রিকশার আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। 43 থেকে 47তম পর্যন্ত 5 BCS এর মাধ্যমে সব মিলিয়ে 18,149 জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন শীঘ্রই প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও বঞ্চিতদের পদোন্নতির পাশাপাশি ডিসি নিয়োগে তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানানো হয়। জনপ্রশাসন সচিব বলেছেন সম্পদের হিসাব দাখিলের সময়সীমা থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি অভ্যুত্থানের পর ক্যাডার সার্ভিস ছেড়ে চলে যান অনেক কর্মকর্তা। ফলে উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে শূন্য পদের সংখ্যা। প্রজাতন্ত্রে শূন্য থাকা পদগুলো দ্রুততার সঙ্গে পূরণ করতে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। 1 জানুয়ারিতে আমাদের রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নিয়ে সংবাদ সম্মেলন করেন। আমরা ইমিডিয়েট BCS এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439, 44তম ব্যাচ। এই BCS এ লিখিত পরীক্ষার যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়েও কথা বলেন সচিব। DS টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। সম্পদ বিবরণীর সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আমরাও চিন্তা করছি, যেহেতু ওরা 1 মাস বাড়াইছে, আমরাও 1 মাস বাড়ানোর চিন্তা করতেছি। 31 ডিসেম্বর 2024। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনে চলা অস্থিরতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি মোখলেসুর রহমানের। অনেকটাই গতিবেগ পেয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসা পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 2 শিশু। পুলিশ জানিয়েছে দুপুরে টেকনাফ সদরের বিচ পয়েন্টে সাগরে একই এলাকার 10 থেকে 15 শিশু খেলতে যায়। এক পর্যায়ে সাগরে গোসলে নামে তারা। এই সময় স্রোতের টানে ভেসে যায় 3 শিশু। অন্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ আরও 2 শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ জানিয়েছে ওই দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও বিবেচনায় রেখেছে বাকু। মার্জিয়া মোমোর রিপোর্ট।
ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায়, এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। এর আগে গত 15 জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। অবৈধ গ্যাস সংযোগ যেন মৃত্যুফাত। এবার মিরপুরে অবৈধ গ্যাস লাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছে 7 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুসহ একই পরিবারের 5 সদস্য। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিতাসের কর্মকর্তা। এদিকে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে একটি কারখানায় বিস্ফোরণে 10 শ্রমিক হয়েছেন দগ্ধ। মিরপুর 11 নম্বর এলাকার টিনশেডের এই ভাড়া বাসায় স্ত্রী ও 3 সন্তান সহ ঘুমিয়েছিলেন রং মিস্ত্রি আব্দুল খলিল। ভোর 4টার দিকে মশার কয়েল জ্বালাতেই হঠাৎ ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। খলিল সহ ঝলসে যায় স্ত্রী রুমা, 13 বছরের ছেলে হাফেজ আবদুল্লাহ, 10 বছরের মোহাম্মদ ও 4 বছরের শিশু সন্তান ইসমাইলের শরীরও। দগ্ধ হন পাশের রুমের শাহজাহান স্বপ্না দম্পতিও। স্থানীয়দের অভিযোগ, বাসার পাশ দিয়ে অবৈধভাবে দেয়া গ্যাস লাইনে লিকেজ ছিল আগে থেকেই। যত্রতত্রভাবে দেয়া এসব অবৈধ গ্যাস লাইনের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। ওয়ালের লাইনটা যদি মনে করেন বাস্ট হইতো, যে পাশে যে আরো রুমটি ছিল তারা কেউই বাঁচত না। শুক্রবার দিন 8টা বাজে একটা ঘটনা ঘটছে এই জায়গায়। তিতাসের উপরে আমরা খুবই ক্ষিপ্ত। আমরা বৈধভাবে সংযোগ পাচ্ছি না। আমরা তো আর বুঝি না, জানি না যে অবৈধ কোনটা আর বৈধ কোনটা। বাড়িওয়ালা এগুলা করছে, এটা কেন আমরা জানি কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসে তিতাস গ্যাসের একজন কর্মকর্তা। এ সময় স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন তিনি। অবৈধ দেখার বিষয়টা আমার না, দেখবো অন্য ডিপার্টমেন্ট। আমার কাছে হচ্ছে শুধুমাত্র জরুরি ভিত্তিতে যদি কোনো গ্রাহকের সংযোগ দেওয়া লাগে আমাদের ঠিকাদারের মাধ্যমে আমি সুপারভাইজ করে কাজটা করে দিই। এদিকে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি কারখানায় অ্যারোসল রিফিলের সময় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এ সময় অন্তত 10 শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন পথে নড়াইল যশোর দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন ছুটল খুলনায়। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এই ট্রেন চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ। আর এতে রাজধানী থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 199 কিলোমিটার, আর সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। এবার পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো নতুন পথে ট্রেন ছুটল খুলনায়। আগে যেখানে দক্ষিণের এই জনপদে যেতে ঘুরতে হতো 418 কিলোমিটার, সেখানে এখন পাড়ি দিতে হবে মাত্র 199 কিলোমিটার। সময় বাঁচবে প্রায় 7 ঘন্টা। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে ট্রেন চালু করতে চূড়ান্ত এই ট্রায়াল। এতে দক্ষিণাঞ্চলে শুধু যাতায়াতই সহজ হবে না, গতি ফিরবে অর্থনীতিতেও। ট্রেন লাইন হওয়ার জন্য আমরা যেখানে 8-10 ঘন্টার পথ মাত্র 2 ঘন্টায় এসে পৌঁছলাম এই ভাঙ্গা জাংশনে। এই আনন্দ
আসলে কিভাবে বোঝা আমি বলতে পারতেছি না। আজকে আমরা ট্রায়াল রান করে আসার পরে আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি চালু হবে। সংশ্লিষ্টরা জানান নেপাল ও ভুটানের সাথে রেল সংযোগ রেখে পায়রা সমুদ্র এবং মোংলা বন্দরকে এই রেলপথে যুক্ত করা গেলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্প পরিচালক জানান কাজের মোট অগ্রগতি 98.5%। আমাদের এই 6 বছরের যে আমাদের কর্মকাণ্ডের আজকে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। দিনাজপুর আইসিটি এবং নিমতল একটা আইসিটি, এই দুটো পরিকল্পনা আছে যাতে মালামাল পরিবহন হলেও সেটি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 221 কোটি টাকা সাশ্রয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের 82 কিলোমিটার দীর্ঘ ঢাকা ভাঙা অংশ গেল বছরের 10 অক্টোবর উদ্বোধন হয়েছে। আর ঢাকা থেকে খুলনা পর্যন্ত এই পরীক্ষামূলক ট্রেন পৌঁছে যাওয়ায় বাকি 84 কিলোমিটার পথ পুরোপুরি প্রস্তুত এখন। খুলনা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। পিটিআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে অচল হয়ে পড়েছে পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা সমাবেশকে কেন্দ্র করে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে রাজধানী ইসলামাবাদ। জারি করা হয়েছে ভার্চুয়াল লকডাউন, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানী। আদালতের নির্দেশ অমান্য করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা শহর। কন্টেইনার দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে শহরের বিভিন্ন প্রবেশপথ। মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। শহরের ভেতরেও বন্ধ রয়েছে যান চলাচল। পিটিআইয়ের ডাকা এই চূড়ান্ত আন্দোলনকে ঘিরে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আমরা চাই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। সরকার এবং বিরোধী দলের দ্বন্দ্বে দেশের যে ক্ষতি হচ্ছে তার দ্রুত সমাধান হওয়া উচিত। আন্দোলন দমনে রাস্তাঘাট বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে ভার্চুয়াল লকডাউন, বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক। এত কড়াকড়ির মধ্যেও দেশের নানা প্রান্ত থেকে ইসলামাবাদের দিকে রওনা হয়েছেন পিটিআই সমর্থকরা। এর আগে পিটিআইয়ের ডাকা এই কর্মসূচিকে বেআইনি বলে আখ্যা দেয় ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আন্দোলন দমাতে প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। তবে আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে সমাবেশের ডাক দেয় পিটিআই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।